আসি পরবর্তী খবরে এবং যে খবরে নজর রাখতেই হচ্ছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে বুধবার শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মামলার শুনানি। শুরু থেকেই নজিরবিহীনভাবে শুনানিতে নিজেই হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথমে মুখ্যমন্ত্রীর মামলার সওয়াল করেছেন আইনজীবীরাই। তখন সামনের সারিতে আসেননি মুখ্যমন্ত্রী, কিন্তু শুনানি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আসন পরিবর্তন করেন মমতা এবং চলে আসেন একেবারে সামনের সারিতে। ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত হন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল এবং সওয়াল করেন মামলাকারীর জয় গোস্বামীর আইনজীবী শ্যাম দেওয়ান। এবং এইসবের মাঝেই সওয়ালের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। কপিল সিব্বলের সওয়ালের মাঝে মুখ্যমন্ত্রী নিজেও সওয়াল করেন এবং আগামী সোমবার এর আরো যে শুনানি রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী একাধিক প্রশ্ন করেন এসআইআর নিয়ে, যে বাংলাকে টার্গেট করা হচ্ছে, কেন অন্য রাজ্যে হচ্ছে না, এবং যে মাইক্রো অবজারভার সেই পয়েন্টটিও তুলে ধরেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে কেন বিজেপি শাসিত রাজ্যের আধিকারিকরা আসছে, এরকম ধরনের একাধিক অভিযোগ তুলে কিন্তু কার্যত প্রধান বিচারপতির সামনে প্রশ্ন রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কলকাতা কর্পোরেশনের 124 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দাস, তার বাবা এবং মাকে এসআইআর হিয়ারিং এর তলব করা হয়েছে। কাউন্সিলের বাবা ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন সেনা অফিসার মনমথ রঞ্জন দাস এবং অভিযোগ এসআইআর হিয়ারিং এর বৃদ্ধ বয়সে তাকে স্ত্রী সহ হাজির হতে হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সারা জীবন দেশের জন্য কাজ করার পরেও তাদের হিয়ারিং এ আসতে হচ্ছে। কাউন্সিলর রাজীব দাসের দাবি, তিনি মতুয়া সম্প্রদায়ের একমাত্র নির্বাচিত কাউন্সিলর। ইচ্ছাকৃতভাবে শেষ মুহূর্তে তাকে এবং তার বাবা ও মাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আমার 83 রানিং। কোথায় চাকরি করতেন? আমি ইন্ডিয়ান নেভিতে ছিলাম। ইন্ডিয়ান নেভিতে পেটি অফিসার ছিলাম। সেখানে আপনাদেরকেও হিয়ারিং এ আসতে হচ্ছে, কি বলবেন? এইটাই তো আশ্চর্য। আমি 83 ইয়ার্স আমি রিসেন্টলি আই হ্যাভ গট 80 ইয়ার্স অ্যাওয়ার্ড ফ্রম ইন্ডিয়ান নেভি। 8 ইয়ার্স অ্যাওয়ার্ড পেলেন 80 ইয়ার্স অ্যাওয়ার্ড মোমেন্ট পেয়েছি ইন্ডিয়ান নেভি থেকে? ইন্ডিয়ান নেভি থেকে। তা সেখানে আপনাদেরকেও এসআইআর এ আসতে হচ্ছে? সেইটাই আশ্চর্য। আমি আমি কোনো ভোট মিস করিনি আজ পর্যন্ত। যে খবর এই মুহূর্তে দেখাচ্ছি আমরা, একেবারে কলকাতা কর্পোরেশনের 124 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দাস এবং তিনি কার্যত কাউন্সিলের যে বাবা, তিনি কিন্তু ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন সেনা অফিসার এবং তিনি নিজেও কিন্তু দীর্ঘদিন কাজ করেছেন এবং তাকেও এসআইআর এ ডাকা হয়েছে। এবং সেই নিয়ে কার্যত তিনি বলেছেন যে ইচ্ছাকৃতভাবে শেষ মুহূর্তে তাদের হেনস্থা করা হচ্ছে। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, আজ সকাল থেকে আমরা যে নজিরবিহীন দৃশ্য দেখলাম দিল্লিতে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কার্যত একেবারে সরাসরি আইনজীবী হিসেবে তিনি সেখানে উপস্থিত হন, সেখানে তিনি তার প্রশ্ন রাখেন প্রধান বিচারপতির সামনে। একাধিক তিনি তার প্রশ্ন তুলে ধরেন, যেমনটা তাকে রাজনৈতিক ময়দানে দেখা যায় ঠিক একইভাবে কিন্তু সেখানেও তাকে দেখা গেল। একদম বলা যায় যে নজিরবিহীন দৃশ্য ভারতের সংবিধানে। এবং অন্যদিকে আরো একটি যে খবর উঠে আসছে যে কলকাতার কাউন্সিলর যিনি সেখানে যিনি কাউন্সিলর রয়েছেন রাজীব দাস, তাকেও হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে এবং তিনি বলছেন যে ইচ্ছাকৃতভাবে তাকে হেনস্থা করা হচ্ছে এবং শেষ মুহূর্তে তার বাবা মাকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। কি বলবে বিষয়টি নিয়ে? একেবারেই দেখো, আমরা বেনজির দৃশ্য কিন্তু দেখতে পেলাম আজ, এবং সেখানে দাঁড়িয়ে একদম সর্বোচ্চ আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজের যে মামলা, এসআইআর এর যে মামলা, সেটা কিন্তু নিজেই লড়লেন এবং সেখানে নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে কিন্তু একেবারে কটাক্ষ করেছেন তিনি এবং একাধিক বিষয় সেখানে তিনি প্রশ্ন তোলেন। এবং তারপর দেখা যায় যে তিনি কিন্তু একেবারে নিজের মেজাজে সেখান থেকে বেরিয়ে আসেন। এবং সব থেকে বড় বিষয় আরো একটা, যে সোমবার আবার কিন্তু এই মামলা শুনানি রয়েছে, সেখানে কিন্তু আবারও তিনি কলকাতায় ফিরে আবারও দিল্লি যাচ্ছেন এবং সেখানে গিয়ে আবারও তিনি প্রশ্ন করবেন, নিজেই লড়বেন নিজের কেস, এমনটাই জানা যাচ্ছে। এই মামলায় আবারও তিনি প্রশ্ন করবেন আজকের মতো একই মেজাজে, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। তবে আবারও সেই দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়গুলো তুলে ধরলো সেই দৃশ্য কিন্তু আবারও কলকাতায়, সেই চিত্র কলকাতায় আবারও দেখা গেল, যেখানে 124 নম্বর ওয়ার্ড, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তা 124 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দাস
তাকে এবং তার মা বাবাকে কিন্তু ইতিমধ্যেই শুনানির জন্য ডাক দেওয়া হয়েছিল এবং তিনি একেবারে শুনানি কেন্দ্রে তার মা বাবাকে নিয়ে সঠিক সময় পৌঁছে গেছিলেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি একজন পৌরপিতা কাউন্সিলর এবং মানুষের জন্য তিনি কাজ করেন, সেখানে দাঁড়িয়ে তাকেও ডাকা হচ্ছে এবং তিনি 2002-তে ভোটও দিয়েছিলেন এবং তার বাবা একজন নেভিতে তিনি কিন্তু একেবারে কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, তার মতো মানুষকেও কিন্তু ডাকা হচ্ছে এবং তিনি একেবারে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন যে কেন্দ্র সরকারের জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং কেন্দ্র সরকারের চাল এটা 2026-এর ভোটে যাতে তৃণমূলকে কোণঠাসা করা যায় সেই কারণে তৃণমূলের লোকদের বেছে বেছে, তৃণমূলের কাউন্সিলরদের বেছে বেছে কিন্তু ডাকা হচ্ছে, এমনটাই তিনি বলেছেন এবং তার সাথে যারা দেশের জন্য লড়েছেন তাদেরও কোনো সম্মান দেওয়া হচ্ছে না, তাদেরকেও কিন্তু এই এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে, বারবার তাদেরকে হ্যারাস হতে হচ্ছে, মানসিক অবসাদে চলে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো কিন্তু একই বিষয়গুলো একেবারে সর্বোচ্চ আদালতে তুলে ধরে, যেভাবে মানসিক অবসাদে মানুষ চলে গেছিল, যেভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল এইভাবে, সেইগুলো যেরকম তুলে ধরলো সেই চিত্র আবারও কলকাতায় সব মিলিয়ে এখনো পর্যন্ত ভোটের আগে এসআইআর নিয়ে কিন্তু জল গরম হয়েই যাচ্ছে এবং রাজনৈতিক মহলে একাধিক বিষয় উঠে আসছে, তর্ক বিতর্ক চলছে, তার মধ্যে বিরোধী দল তারা যেটা জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এত কেন এই এসআইআর নিয়ে বিরোধিতা করছে, তাহলে কি কোথাও গিয়ে যারা যেই ভোটগুলো অর্থাৎ বাংলাদেশি যারা আছে তারা এখানে এসে যেভাবে ভোট দিচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে কি তৃণমূল কোথাও গিয়ে ভয় পেয়ে গেছে যে এই ভোটগুলো না পাওয়ার জন্য তারা কি 2026-এ তাদের ফল খারাপ হতে পারে, এই বিষয়গুলো নিয়েই কি তৃণমূল এতটা উদ্গ্রীব হয়ে উঠছে বা ভয় পেয়ে যাচ্ছে বলে এতটা বিরোধিতা করছে? দুই দলের দুরকম বক্তব্য, পাল্টা বক্তব্য এবং তার মাঝে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর আজকের যে বেনজির দৃশ্য তা দেখে কিন্তু একেবারে রাজনৈতিক মহলেও বিভিন্ন দরজা শুরু হয়েছে ইতিমধ্যে। বেশ, অভিষেক, তুমি যেমনটা তুলে ধরলে যে আমরা একদিকে দেখলাম দিল্লির দরবারে রণংদেহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বিজেপির যে পাল্টা জবাব যে তিনি কি ভয় পেয়েছেন, তাহলে কি কোথাও সন্দেহ থেকে যাচ্ছে যে এসআইআর হলেই একেবারে পশ্চিমবঙ্গের একেবারে রাজনৈতিক প্লট বদলে যাবে, সেই নিয়ে কিন্তু একাধিক ধোঁয়াশা থাকছে, প্রশ্ন থাকছে এবং এরপর কি পদক্ষেপ হয় আমরা সেদিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ অভিষেক।